চমকপ্রদ অনেক কথা বলেছেন। তিনি বলছেন যে তাকে তার যে মানে সেটাকে যদি অর্থ করে বা তার ভাবার্থ বলি, তাকে একরকম অবরুদ্ধ করে রাখা হয়েছে এই পুরোটা সময়, বা অদৃশ্য একটা কারাগারে তিনি ছিলেন। তার নামে অনেক কিছু হয়েছে যার কিছুই তিনি জানতেন না, বা অনেক কিছুই জানতেন না, তার মত নেওয়া হয় নাই বা অগ্রাহ্য করা হয়েছে। এই যে বিষয়গুলো উঠে এলো, আমি প্রথমে আসলে আপনার কাছে জানতে চাই, তার পুরো সাক্ষাৎকারটা নিয়ে আমি কিছু কিছু বিষয় আপনার কাছে জানতে চাইবো, কিন্তু প্রথমেই জানতে চাই এই যে বিষয় ঘটে গেল, এটি কি একটা আইনগতভাবে ব্যবস্থা নেবার মতো বিষয় কিনা, বা শাস্তিযোগ্য ব্যবস্থাযোগ্য কোনো বিষয় কিনা, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখা বা তার মত অগ্রাহ্য করা? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। দেখুন, আমি যখন রাষ্ট্রপতির একটা আদেশ জারি করা হলো, জুলাই সনদ সংবিধান সংশোধন 2025 আদেশ, তখন থেকে কিন্তু আমি বলছিলাম যে রাষ্ট্রপতির এই আদেশের জারির ক্ষমতা নাই, তবে উনি রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি এবং ওনার হয়তো নিজস্ব কোনো ক্ষমতা এই সমস্ত ওনাকে দিয়ে করানো হচ্ছে। এটা কিন্তু আমি আরো 1 মাস আগে এই কথাগুলো বলেছি। তো আজকে কারণ আমার কাছে মনে হয়েছিল, কারণ এই ধরনের আদেশ তো রাষ্ট্রপতি স্বেচ্ছায় ওনার জারি করার কথা না, কারণ উনি তো বিচারক ছিলেন, ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এবং উনি তো জানেন আইন কানুন সম্পর্কে, তাই না? বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা কি এটাও জানেন। তো ওই প্রসঙ্গে আমি বলেছিলাম। তো আজকে কালের কণ্ঠের সঙ্গে যে সাক্ষাৎকারটা আমি অনলাইনে দেখলাম, সেখান থেকে কিন্তু আমার কাছে যে বিষয়টা মনে হয়েছিল আগে সেটি বাস্তব হলো। সেটা হলো যে রাষ্ট্রপতি আসলে স্বাধীনভাবে কোনো কাজ করেননি। এক্ষেত্রে দুটো জিনিস হবে। একটি হলো, প্রথমত হলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে পদ, যেটাকে কলঙ্কিত করা হয়েছে, এবং যারা এবং এই তাকে যে অবরুদ্ধ করে রাখা, স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া, তার কাছ থেকে নামে বেনামে তার সবকিছু করা, যারা করেছেন তারা, নাম না বলি আমি বলবো, সে যত উপরের পদই থেকে থাকুক না কেন, প্রত্যেকটা লোকের কিন্তু রাষ্ট্রদ্রোহীর অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থার সুযোগ সৃষ্টি হবে ভবিষ্যতে, আজকে হোক আর কালকে হোক, এটা অবধারিত। কারণ হলে আপনি জানেন, একটা রাষ্ট্রের প্রধান যিনি, তার সঙ্গে যদি এই ধরনের মেকানিজম করা যায়, তাহলে তো আর দেশ থাকে না। আপনি জানেন যে এই রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যখন বিভিন্নভাবে চক্রান্ত হয়েছিল এবং বিভিন্নভাবে আন্দোলন শুরু হয়েছিল, তখন কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দল সরাসরি বলেছিল যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করলে সেখানে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, যেটা আমিও কিন্তু ওই ব্যাখ্যায় দিয়েছিলাম। এরপরে বিএনপি সেই ব্যাখ্যা দিয়েছে এবং সেটি থাকার কারণে পরবর্তীকালে যারা রাষ্ট্রে পরিচালনা করেছেন তারা তখন একটা টেকনিক বের করলেন যে কিভাবে রাষ্ট্রপতিও থাকবে, সাংবিধানিক পদ্ধতিও থাকবে, কিন্তু তার কাছ থেকে যে কোনো ভাবে হোক তারা যেটা চান সেগুলো করে নেওয়া। এখন কিন্তু একটা বড় ধরনের লিগ্যাল কনসিকুয়েন্স হবে এখানে, অন্য একটা। সেটা হলো, ধরেন এই যে অর্ডিন্যান্স গুলো জারি করা হয়েছে, সেখানে কিন্তু ওখানে আইনে বলা আছে যে রাষ্ট্রপতির নিজের স্যাটিসফ্যাকশন লাগবে, তাই না? এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2টা অ্যামেন্ডমেন্ট করেছেন, 24 সালে একটা, 25 সালে একটা। 24 সালে যে ডিসিপ্লিনারি ফোর্সের অ্যামেন্ডমেন্ট করে আজকে সেনাবাহিনীর এদেরকে যে বিচার করছেন, ওগুলো তো সংশোধনী অর্ডিন্যান্সের বলেই হচ্ছে। তাহলে এখন এই অর্ডিন্যান্স যদি রাষ্ট্রপতি স্বেচ্ছায় নিজের স্যাটিসফ্যাকশনে যদি অর্ডিন্যান্স জারি করে না থাকেন, তাহলে কিন্তু একটা লিগ্যাল কনসিকুয়েন্স হবে। ওই অর্ডিন্যান্সের নিয়েই তখন একটা প্রশ্ন আসবে এবং চ্যালেঞ্জ হবে, এবং সেগুলো নিয়ে একটা আইনি বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে হবে। বিশেষ করে ওই অর্ডিন্যান্সের বেসিসে কিন্তু বিচার হচ্ছে, ওই অর্ডিন্যান্সের বেসিসে অনেক কর্মকাণ্ড হচ্ছে, ওই অর্ডিন্যান্সের বেসিসে অনেক আইনি প্রক্রিয়া চলছে। এই জায়গাগুলো কিন্তু একটা নতুন করে অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, আপনার কথা থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, শেষেরটা দিয়ে শুরু করি। আপনি বলছেন আইনি বিতর্ক, 133টার মতো এরকম অর্ডিন্যান্স হয়েছে। তার মধ্যে আপনি বললেন আইসিটির যে সংশোধন, বা ধরেন জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়ার অধ্যাদেশের মতো গুরুতর যে বিষয়গুলো আছে সবই আছে। মানে আপনি বলছেন আইনি বিতর্ক, এই বিতর্কটা তুলবে কে? মানে এটি তো একরকম স্পষ্ট হলো যে তিনি অবরুদ্ধ ছিলেন, তার কথায় স্পষ্ট হলো যে তার মতকে অগ্রাহ্য করা হয়েছে, বা আপনি যেটি বলছিলেন স্বাধীনভাবে মত দিতে তিনি পারেন নাই, সেই যে জায়গাগুলো স্পষ্ট হলো, তাহলে এই বিতর্কগুলো এখন তুলবে কে? বা আপনি যেই বলছেন আইনি কনসিকুয়েন্স আছে, কনসিকুয়েন্সটা কি হবে? দেখুন, বিতর্ক তুলবে কে, এই প্রশ্ন তো আর করার দরকার হয় না, কারণ আপনি তো বিতর্ক তো আমরা এখানে করছি অলরেডি। একটু আগে আপনার আরেকটা চ্যানেলে আমি গিয়েছিলাম, সেখানে তো একই প্রশ্ন, এবং এটা আপনার দেখবেন যে কালকে সারাদিন ব্যাপী এবং আজকেও আলোচনা শুরু হয়ে গেছে এবং এই বিতর্ক চলছে, এটা কেউ তুলতে হয় না। আচ্ছা, তাহলে কি এই অর্ডিন্যান্সগুলো বাতিল হয়ে যেতে পারে? না, তা আমি বলছি না, আমি বলছি যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন এক্ষেত্রে যে বিষয়টা আসবে সেটা কিন্তু এই সব অর্ডিন্যান্স যে এই যারা এখন প্লেস হবে, সব অর্ডিন্যান্সে যে অপ্রয়োজনীয় বা এই ধরনের বিতর্কের মধ্যে তা না। কারণ অর্ডিন্যান্স করার যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আর্টিকেল 93 যে দেওয়া আছে, সেখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে এবং রাষ্ট্রপতি যদি স্যাটিসফাইড হয়, দুটো শব্দ কিন্তু। অর্থাৎ এখন যে অর্ডিন্যান্স গুলো করা হয়েছে সেখানে প্রয়োজন এবং স্যাটিসফ্যাকশন। এখন স্যাটিসফ্যাকশনটা উনি কিন্তু সবকিছু যে উনি স্যাটিসফাইড না হয়ে করেছেন তা কিন্তু না, কারণ উনি কিন্তু কোনো কোনো অর্ডিন্যান্স হয়তো ওনার স্যাটিসফ্যাকশন আছে। এখন এগুলো বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা নিশ্চয়ই অর্ডিন্যান্স গুলো যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করে দেখবেন যে এখানে রাষ্ট্রপতির সেই সম্মতি ছিল কিনা, ইভেন কি তারা
কনসাল্টও করতে পারেন, কারণ আইন মন্ত্রণালয় কিন্তু কনসাল্টও করতে পারেন রাষ্ট্রপতির সঙ্গে যে মহামান্য রাষ্ট্রপতি আপনার এই যে অর্ডিন্যান্স গুলো এগুলোর মধ্যে কোনগুলোর ব্যাপারে আপনার সরাসরি সম্মতি এবং আপনার স্যাটিসফ্যাকশন ছিল এবং সেই অনুসারে সেগুলো প্লেস হতে পারে। যদি আপনি রাষ্ট্রপতি বলেন, যেমনটা তিনি তার সাক্ষাৎকারে বললেন, যদি তিনি বলেন যে না আমার এই পার্টিকুলার অধ্যাদেশের ব্যাপারে স্যাটিসফ্যাকশন ছিল না বা আমাকে জানানো হয় নাই, তাহলে কি সেটা বাতিল হয়ে যেতে পারে? অবশ্যই আইনের কথা তো তাই না? আইনের কথা তো হলো ওনার স্যাটিসফ্যাকশন লাগবে এবং উনি স্বেচ্ছায় করেছেন। তাই এখন যদি তার সঙ্গে কনসাল্ট করার পরে যদি উনি এরকম একটা বক্তব্য বলে যে এই অর্ডিন্যান্সটা আমি তো স্বেচ্ছায় দেই নাই বা আমি এটা স্যাটিসফাইড ছিলাম না, এটা প্রসেস করে ওই অন্তর্বর্তীকালীন সরকার তারা কাগজ পাঠিয়ে দিয়েছে, অ্যাজ ইউজুয়ালি আমাকে সাইন করতে হবে, আমি সাইন করেছি, এই কথাটা বলার সাথে সাথে নিশ্চয়ই তখন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা ধরে নেওয়া হবে যে এটা লিগ্যালিটি এবং লিগ্যাল ফোর্স আর নাই, তখন সেটা তারা প্লেস করবেন না। এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি আছে, সেটা ওনারা যদি নাও করেন, এটা ধরেন পার্লামেন্টে প্লেস হলো, আইন হয়ে গেল, কিন্তু আইন হয়ে যাওয়ার পরে আইন চ্যালেঞ্জ করার তো সুযোগ রয়ে গেছে। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় এই সমস্ত অর্ডিন্যান্স গুলো আদালতে চ্যালেঞ্জ হবে। কারণ আমার কোনো মামলার প্রয়োজনীয় যদি হয় তখন সেখানে আমরা চ্যালেঞ্জ করতে পারি। আইসিটির যে ট্রায়াল চলছে সেখানে আসামি পক্ষ এটা তারা যদি কেউ এগ্রিভ হয়ে থাকেন এই অর্ডিন্যান্সের কারণে, তারা ওটা চ্যালেঞ্জ করতে পারেন। এই যে দেখেন এখানে অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটাই তো প্রপারলি হয় নাই, আইন তো চ্যালেঞ্জ করা যায় যে কোনো সময়, তো ওই প্রক্রিয়া একটা যাবে। এখানে দুটো জিনিস হবে, একটা হলো সরকারও সতর্কভাবে চিন্তা ভাবনা করে এটা একটা স্ক্রুটাইজ করতে পারেন, আর এটা না হলেও পরবর্তীকালে একটা লিগ্যাল যে ফাইট আইন হয়ে যাওয়ার পরেও সেগুলোও একটা ভবিষ্যতের পথ ওপেন থাকবে এবং সেটিও আমার মনে হয় যে একটা সময় কেউ না কেউ যে কোনো প্রক্রিয়া এগুলো আলোচনায় আসবে। কারণ হলো যে আলোচনায় আসার মতো সূত্র তো তৈরি হয়ে গেছে, কাজে এটা তো আলোচনায় আর আপনি দাবিয়ে রাখতে পারবেন না। জি, স্পষ্ট, মানে এটা এর যে কোনো কনসিকুয়েন্স হতে পারে সেটা এখন বোঝা যাচ্ছে যদি কোনো কেউ চ্যালেঞ্জ করে এই বিষয়গুলোতে। আপনি বলছিলেন যে তাকে রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি বানিয়ে রাখা হয়েছে বা তার মানে তার সাক্ষাৎকারও যেটি আসছে, এটিকে আপনি বলছেন রাষ্ট্রদ্রোহী অপরাধ। এই অপরাধের জন্য অপরাধী কি হবেন? এটা খুব সোজা কথা, কারণ আপনি দেখবেন যে তার যে ক্ষমতা অর্থাৎ রাষ্ট্রপতির স্বাধীন কর্মকাণ্ডের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা যারা হস্তক্ষেপ করেছেন এর মধ্যে একটা জিনিস কিন্তু উনি সাক্ষাৎকারই বলে দিয়েছেন যে আমাকে অপসারণ করার জন্য একজন প্রধান বিচারপতির কাছে একজন উপদেষ্টা এবং একজন গিয়েছিলেন। তাহলে ওনারা তার মধ্যে অভিযুক্ত হয়ে যাচ্ছেন, কারণ ওনাকে অপসারণের জন্য বেআইনিভাবে তারা একটা কনস্পিরেসি করেছিল। এটা তো ওনার বক্তব্যের মধ্যেই চলে আসছে। এখানে আমি নাম বলবো না, কিন্তু এখানে অনেক একদম টপ লেভেল থেকে অনেকেই এখানে জড়িয়ে যেতে পারেন। তবে এখনই যে আজকেই যে কিছু হয়ে যাবে বা কালকেই কিছু হয়ে যাবে তা না। তবে এটা আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ সব সম্ভবের দেশ এবং এই যে রাষ্ট্রপতির উপরে যে বল প্রয়োগ, রাষ্ট্রপতির কার্যক্রমে হস্তক্ষেপ, এগুলো তো রাষ্ট্রদ্রোহীর অভিযোগ। কারণ রাষ্ট্রের প্রধান কর্মকর্তাকে যদি আপনি কাজে বাধা সৃষ্টি করেন এবং তার উপরে যদি বল প্রয়োগ করেন, এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগগুলো আজকে না হোক, 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, একদিন না একদিন আসবে। এবং আমার বিশ্বাস, যেহেতু বাংলাদেশের সব সম্ভবের দেশ এবং বাংলাদেশও এটি এক সময় এই সমস্ত কর্মকাণ্ড যারা করেছেন তারা আইনের আওতায় আসবেন। এটা আমি আইনজীবী হিসেবে মনে করি যেটা নিশ্চয়ই হবে, কারণ আমাদের ওই রকম ইনস্ট্যান্স আমাদের জুডিশিয়াল হিস্ট্রিতে আছে। আপনি বলছেন একজন উপদেষ্টা গেছেন, রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রপতি এটাও বলেছেন যে প্রধান উপদেষ্টা সংবিধান অনেক কিছুতেই সংবিধান লঙ্ঘন করেছেন, তার কাছে যাবার কথা থাকলেও, মানে বিদেশ সফর শেষে তার সাথে সাক্ষাৎ করবার কথা থাকলেও তিনি করেন নাই। এই যে বিষয়গুলো একদম খোদ প্রধান উপদেষ্টা করলেন বা তাকে অবজ্ঞা করিয়ে এই বিষয়গুলো করে গেলেন, এর জন্য কি তাকেও এই অভিযুক্ত করা যেতে পারে? আমি তো আগেই বলেছি যে সে যেই হোক, আপনার কথা হলো যে রাষ্ট্রপতির কাজে বাধা দেওয়া, সেখানে আপনার ও যেই হোক, সে আর্মি চিফ হোক, সে উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টা হোক, নাইলে আপনার একজন আইনজীবী হোক, যেই হোক না কেন, বা একজন সাংবাদিক হোক, এটা আমি বলছি যেই হোক, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষে অভিযোগটা আসতে হবে, অভিযোগটা ফাউন্ডেড হইতে হবে এবং সেটার প্রমাণ থাকতে হবে। এবং এই সমস্ত বিষয়গুলোর উপরে ভবিষ্যতে নিশ্চয়ই উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন এটা আরো হয়তো ইলাবোরেট সাক্ষাৎকার ভবিষ্যতে আসবে, তাই না? তখন বিষয়গুলো আরো ব্যাপকভাবে জানা যাবে। তবে এটা নিশ্চিত আমি বলতে পারি, সাক্ষাৎকার দিয়েছিলেন যেটা নিয়ে আপনার সাথে আমি এই অনুষ্ঠানে আগেও কথা বলেছিলাম যে প্রথম তার যে সাক্ষাৎকারটা মানব জমিনে আসলো, যেটা নিয়ে অনেক আলোচনা হলো, সমালোচনা, তারপরে তো তিনি একদম তাকে পদত্যাগে বাধ্য করা, অপসারণ করা, সেই চাপগুলো শুরু হলো যে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তিনি পান নাই, এই যে বক্তব্যটা, তারপরে যত কিছু হলো হইচই। এখন তার এই সাক্ষাৎকারের পরে এটিরও কি এমন কোনো কনসিকুয়েন্স আপনি দেখতে পান? এখন ধরেন কনসিকুয়েন্স দেখতে পাওয়ার, উনি তো আগেই বলে দিয়েছে যে নির্বাচনের পরে আমি আর এই পদে থাকতে চাই না, এই সাক্ষাৎকার কিন্তু চলে আসছে, তাই না? এটা আপনি যদি কোনো পদে থাকতে চান তখন আপনি কনসিকুয়েন্স চিন্তা করবেন। উনি তো থাকতেই চাচ্ছেন না, এখানে কনসিকুয়েন্স কি আছে? ওখানে সরানোর তো কিছু নতুন করে কোনো প্রয়োজন নাই, তাই না? উনি তো নিজেই বলে দিয়েছেন থাকবেন না। এখন শুধুমাত্র আমাদের সংসদ বসবে, সংসদ বসার পরে স্পিকার নির্বাচিত হবে এবং স্পিকার নির্বাচনের পরে রাষ্ট্রপতি নির্বাচন নিশ্চয়ই বিএনপি চাইবে, কারণ যে দলই ক্ষমতায় আসে সেখানে কিন্তু উনি যখন পদত্যাগ